গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা অবোধ। দরজার কড়া নাড়ার শব্দে চমকে উঠলেন নিরুপমা। নিরুপমার দরজার কড়া নড়ল? এ আবার কোন বিস্মৃত যুগের অনুভূতি? না, বোধহয় শোনবার ভুল। নিরুপমার দরজার কড়া আর নড়ে না। কে আসবে? কে আছে নিরুপমার? সম্পর্কের সূত্র ধরে টানলে হয়তো আছে অনেকেই, কিন্তু নিরুপমার দরজায় এসে কড়া নেড়ে ডাক দেবে এমন কেউ নেই জগতে। যা আসে সবই পাড়ার লোক, খুব বেশি না হলেও বাণুজ্যে গিন্নি আসেন মাঝে মাঝে। কালীতলায় যাবার পথে পড়ে বলে যোগিনী ঠাকুরঝি আসেন সময় সময়, আর আসে সুবালা গয়লানি আর তার ছেলে শম্ভু। ওদের সঙ্গে নিতান্তই একটা প্রয়োজনের সূত্রে যোগ রাখতে হয়। ভোরের অন্ধকারে চুপি চুপি সুবালার গোয়ালে গিয়ে রাশিকৃত গোবরের সদ্গতি করে দিয়ে আসেন নিরুপমা। অনেক গরু সুবালার, মস্ত ব্যবসা, হাতে বাত বলে ঘুঁটে ঠুকতে পারে না। নিরুপমার সঙ্গে তাই এই ব্যবস্থা, ঘুঁটে বিক্রির পয়সা অর্ধেক সুবালার, অর্ধেক নিরুপমার। পয়সাটা দিতে আসে শম্ভু, সুবালাও আসে সেই পয়সায় চালটা নুনটা কিনে দিয়ে যেতে। পাড়ার সকলেই জানে এই কথা, তবু এই গোপন দুঃখের কথা তুলে কেউ আলোচনা করে না। তাদের এই মহত্বটুকুর জন্যে ভারী কৃতজ্ঞ নিরুপমা। অবশ্যই বাগানের কলাটা মূলটা দিয়ে সাহায্য তারাও করে, নইলে কি আর এতদিন নিজের ভিটে থেকে অস্তিত্ব বজায় রেখে চলতে পারতেন? কিন্তু সে কথা থাক, তারা কেউ কড়া নেড়ে আসে না। উঠোনের দিকের বেড়ার ঝাঁপ ঠেলে ঢোকার কৌশল সকলেরই জানা। এই যে বাইরের দরজা, কড়াটা আবার নড়ে উঠল সজোরে। না, নিশ্চয়ই কোনো পাড়ার দুষ্টু ছেলের কাজ। হঠাৎ জেগে ওঠা খেয়ালের খেলা। বিরক্তি ভরেই উঠে এলেন নিরুপমা, বকবেন বলে, কিন্তু দরজা খুলতেই থমকে দাঁড়িয়ে পড়লেন। শুধু চির অভ্যাসে মাথার কাপড়টা টানতেই ডান হাতটা একটু উঠল। দুটি কম বয়সী ছেলে, সুবেশকান্তি, সন্দেহ নেই যে কলকাতা থেকে এসেছে। বাড়ি ভুল করেনি তো? কাকে চাও বাবা? একটি ছেলে তড়বড় করে বলে উঠল, এটা কবি অনন্ত বাগচির বাড়ি তো, আমরা তার মাকে চাই। দরজা খুলে দিশেহারার মতো তাকিয়েছিলেন নিরুপমা। কথাটা শুনে যেন আচমকা হোঁচট খেলেন। অনন্ত বাগচি? হঠাৎ শ্মশানের চিতাভস্য অন্বেষণ করবার বাসনা কেন এদের? এটাই স্বর্গত কবি অনন্ত বাগচির বাড়ি তো? সপ্রতিভ ছেলেটি আবার প্রশ্ন করে। নিরুপমা ঘাড় কাত করলেন। আচ্ছা, আপনি কি তার? হ্যাঁ, আমি তার মা। কি বলবে বলো? এবারের পেছনের ছেলেটি ইতিউতি তাকিয়ে বলে, আমরা একটা দরকারি কথা বলতে এসেছিলাম। কথা বলতে গিয়ে মাঝখানে যেভাবে থেমে যায়, তাতে বুঝতে দেরি হয় না এরা একটু বসতে চায়। নিরুপমা বুঝতে পারেন না তার সঙ্গে আবার কি দরকার থাকতে পারে, তবু বললেন, আচ্ছা এসো তাহলে এই ঘরে। একখানি ঘর, দ্বিতীয় ঘরখানা ও বছরের বর্ষায় পড়ে গেছে। দুটো ঘরের জিনিস একটা ঘরে বোঝাই করা। তারই একপাশে সরু তক্তপোষটা, যার মাথার দিকে নিরুপমার অকিঞ্চিৎকর বিছানাটা গোটানো। তক্তপোষেরই একপাশে বসল ছেলে দুটি, তাকিয়ে দেখল চারিদিকে। ভালো জিনিস কিছুই নেই, তবু জিনিসে ঠাসা ঘর। একটা পুরনো সংসারের বংশানুক্রমিক সঞ্চয়। পায়া ভাঙা সিন্দুক, কবজা ভাঙা ট্রাঙ্ক, চটা ওঠা ক্যাশ বাক্স থেকে শুরু করে কি আছে আর কি নেই। বাক্স সিন্দুক ছাড়াও আছে ছিঁড়ে যাওয়া লেপতোষকের তুলো, গায়ে দেবার মতো বড় কাঁথা, নিরুপমার কাছে অর্থহীন মোটা মোটা তাকিয়া আর বালিশ কটা, ইঁদুরে কাটা কম্বল, রংজলা শতরঞ্চ, আছে মরচে ধরা লোহার বাসনের গোছা, বঁটি কাটারি হামানদিস্তে আছে, ঝুড়ি চুপড়ি
কুলো, ডালা, বারকোশ, আছে শিশি, বোতল, কড়ির বয়েম, কাঁচের জার, সম্পূর্ণ একটা সংসারে যে জিনিসগুলো সর্বদা প্রয়োজনীয় ছিল। নিরুপমার আর কোনো কিছুতেই প্রয়োজন নেই। একটা পিতলের সরা আর ঘটি, একখানা কানা ভাঙা পাথর, শুধু এইতেই চলে যায় তার। হ্যারিকেন দুটো তাও তোলা আছে জানলার মাথায় তক্তায়। একটা ঢিবরি জ্বালবার কেরোসিন, তাও থাকে না সব দিন। অন্ধকারে হাতড়েই কাজ চালিয়ে নেন। ছেলে দুটি খুব নিরীক্ষণ করে চারিদিকে দেখছিল। নিরুপমা একটু অপেক্ষা করে বললেন, কই বাবা, কি বলবে বলছিলে? ও হ্যাঁ, কুণ্ঠিত হাস্যে একজন বলে, হ্যাঁ বলছি। আচ্ছা, ইউনি কোন ঘরে বসে লিখতেন? নিরুপমা কেমন থতমত খেয়ে বলে ফেলেন, কে লিখত? আপনার মানে কবি অনন্ত বাগচির কথা বলছি। নিরুপমা বোধহয় শুধু লেখা কথাটার অর্থ গ্রহণ করতে পারলেন না। ম্লানভাবে বললেন, এই ঘরেই লেখাপড়া করেছে বরাবর। অতঃপর ছেলেটি এবার নড়ে চড়ে সঙ্গীকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা অশোক, কাজের কথাটা হয়ে যাক, ৮ ঘন্টার মধ্যেই ট্রেন। হ্যাঁ বলছিলাম কি, আমরা কলকাতা থেকে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। অতঃপর নিজেদের উদ্দেশ্য ব্যক্ত করে তারা। শুনে প্রথমটা মানেই বুঝতে পারেন না নিরুপমা। বোঝা সম্ভবও নয়। নিরুপমা যে জগতে বাস করেন সেখানে এমন হাওয়া পৌঁছয় না যে নিরুপমা ওয়াকিবহাল থাকবেন বাংলাদেশ আজ কতখানি গুণের সমজদার হয়ে উঠেছে। নিরুপমা জানেন না বাংলাদেশ এখন সারা বছর ধরে শুধু জয়ন্তী সভা আর স্মৃতিসভা নিয়েই আছে। হাতের কাছে গুণী খুঁজে না পেলে কবর খুঁড়েও টেনে বার করছে। জয়ন্তী শব্দটাই নিরুপমা জীবনে শুনেছেন কিনা সন্দেহ। কবি অনন্ত বাগচির জন্ম জয়ন্তী করতে চায় ওরা, করতে চায় কবির জন্মভিটায়। মৃত্যুর পর জন্ম হয় এই সত্য অবশ্য নিরুপমার জানা, কিন্তু মৃত্যুর পর জন্মতিথির উৎসব হয় এ কথা আজই প্রথম শুনলেন। অনেক বিস্ময় আর অনেক প্রশ্নোত্তরের পর যখন ওদের ইচ্ছেটা নিরুপমার মস্তিষ্কের কোটরে পৌঁছল, তখন নিষ্প্রভভাবে বললেন, কিন্তু এটা তো তার জন্মমাস নয়। তাতে কি? ছেলেটি সোৎসাহে বলল, বছরের কোন এক সময় তো জন্মেছিলেন। বেঁচে থাকলে কত বয়স হতো সেটাই শুধু বলে দিন, সব ঠিক করে নেব। নিরুপমা যেন আর কথা কইতে পারছিলেন না। ওদের কথাগুলো ঝাপসা ঝাপসাভাবে মাথার মধ্যে আসছে যাচ্ছে। নিজে কি বলছেন নিজেরই মাথায় ঢুকছে না। তবু ক্লিষ্ট স্বরকে যতটা সম্ভব সহজ করে বলেন, 24 পড়েই চলে গেল, আর গিয়েছে এই 11 বছর। তাহলে 35। আচ্ছা ঠিক আছে, সামনের রবিবারের সব ব্যবস্থা আমরাই সব করে নেব। ফুলটুল যা কিছু কলকাতা থেকে সব আনা হবে। আপনি শুধু এই ঘরটা খালি করে রেখে দেবেন। ঘরটা খালি করে দেবেন? এ আবার কি নতুন ধাক্কা? এই ঘরটাকে খালি করবার উপায় আছে নাকি? নিরুপমা করুণভাবে বললেন, কিন্তু বাড়িতে তো আর জায়গা নেই বাবা, কোথায় সরাবো? আর একটা ঘর ভেঙে পড়ে আছে। ছেলেটি উড়িয়ে দেবার ভঙ্গিতে ব্যস্তভাবে বলে, যা হোক করে করে দেবেন, একদিনের জন্য বই তো নয়, রাত্রে আবার সব ঠিক করে নিতে পারবেন। ঘরের জিনিসগুলো তাদের চোখে এমনই মূল্যহীন যে এগুলো সরানো নিয়ে যে কেউ ভাবনায় পড়তে পারে এমন খেয়ালই হয় না তাদের। 18-19 ছেলে যে কাজে মেতেছে সেই কাজের সুবিধা ছাড়া আর কিছুই তাদের দৃষ্টিপথে পড়ে না। নিরুপমার পক্ষে সব ঠিক করে নেওয়া যে কি, সে ধারণাই কি আছে ওদের? ট্রেনের সময় হয়ে যাচ্ছে, ওরা এবার উঠল। উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা তাহলে ওই কথাই রইল। এই অশোক কিংবা আমি একজনকে সকালের ট্রেনে এসে সব সাজিয়ে টাজিয়ে ফেলব, বিকেলের ট্রেনে বাকি সবাই এসে পড়বেন। সভাপতি হচ্ছেন কবি মৃণাল কুসুম, আর প্রধান অতিথি হবেন নিহার চাকলাদার, এমএলএ। মানে উনি সব খরচাপত্র করবেন কি না? আরও কয়েকজন কবি সাহিত্যিক আসবেন। রীতিমতো ভালো করে এটা করব ঠিক করেছি আমরা। অশোক তাহলে আর চলো ওঠা যাক, ট্রেনটা ছেড়ে দেবে শেষটা। কার্ডটা তাহলে এইভাবেই ছাপানো হোক।
স্বর্গত কবি অনন্ত বাগচির ৩৫তম জন্মবার্ষিকী। কি বলিস? তোর বার্ষিকী কথাটা বড্ড সেকেল হয়ে গেছে না? জয়ন্তী হোক। কথা বলতে বলতে বেরিয়ে যায় ওরা। একটা কথা শুধু কানে আসে নিরুপমার, দু একটা রঙিন শাড়ি টাড়ি জোগাড় করতে হবে ওই দেয়ালগুলো চাপা দিতে। দেয়ালের যে অবস্থা। দেয়ালের মতো নিথর হয়েই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন নিরুপমা খোলা দরজার সামনে। তারপর সহসা সমস্ত চিন্তার মাঝখানে বিদ্যুৎ শিখার মতো মনে পড়ে গেল উনুনে যেন কি চড়িয়ে এসেছিলেন। ও হ্যাঁ, 4টি মূলোর শাক সিদ্ধ করতে চাপিয়েছিলেন, আজকের আহারের উপকরণ। এইবার তড়িৎ পায়ে রান্নার দিকে চলে গেলেন নিরুপমা। কিন্তু অনির্দিষ্টকাল আগুনে বসানো থাকলে শাকগুলো অবিকল ঠিক থাকবে এমন আশা করা যায় না। শাক তো আর মানুষ নয়। হ্যাঁ, পিতলের সেই সরাখানা মেজে সাফ করতে খুব বেগ পেতে হয়েছিল নিরুপমার। রান্না সেদিন আর মোটেই মন লাগল না। সারাদিন ধরে খালি মনে বাজতে লাগল রবিবার। আজকের বারটা কি? শম্ভু এলে জিজ্ঞেস করে নিতে হবে। ঠিক মনে নেই বুধবার না বৃহস্পতিবার। একাদশীটা কবে পড়বে এইটুকু জেনে নেওয়া ছাড়া বার তারিখে আর কি দরকারই বা পড়ে। নিরুপমার বুকের মধ্যে অনেক ঢেঁকির পাড় পড়িয়ে 3টি অনিদ্র রাত পার করিয়ে রবিবার এসে পড়ল। সঙ্গে সঙ্গে এসে পড়ল 2টি ছেলে। উৎসাহের চোটে কেউই থাকতে পারল না বোধহয়। শম্ভুকে দিয়ে অনেক জিনিসই বার করিয়েছিলেন নিরুপমা। কতক রান্নার চালার নিচে, কতক ভাঙা ঘরের কাঠামোটার আড়ালে, কিছু বা উঠানে। তবু কিছু ছিল। মানুষ তো বিধাতা পুরুষের মতো চটপটে নয় যে 1 সেকেন্ডে ঘর খালি করে দিতে পারবে। মানুষের অনেক দেরি লাগে। সকালেও কিছু কিছু টানাটানি করছিলেন নিরুপমা। ওরা এসে হাত লাগাল, ব্যাস। তারপর যে কোথা দিয়ে কি হয়ে গেল, সারাদিনটা কোন ফাঁকে কেটে গেল। হঠাৎ এক সময় দেখলেন নিরুপমার চির অন্ধকারাচ্ছন্ন ঘরটা আলোয় ভাসছে। 5 লাইটের তীব্র আলো থেকে মুখটাকে একটু আড়াল করে জানলায় দাঁড়িয়ে থাকতে থাকতে ক্রমশ কেমন যেন বিহ্বল হয়ে পড়লেন নিরুপমা। এরা কে? কখন জড়ো হলো এত লোক? বিয়ে বাড়ির মতো দেখতে এই ঘরটা নিরুপমার সেই ঘর নাকি? এত বড় ঘর আবার কবে ছিল তার? দেয়ালে দেয়ালে রঙিন সিল্কের শাড়ির আবরণ, শতরঞ্চের উপর সাদা চাদর বিছানো টানা লম্বা মেজে, মাঝখানে চৌকি পাতা, তার পাশে ফুলদানিতে বড় বড় তোড়া, চৌকির ওপর কখানা বইয়ের মতো কি যেন, তার উপর একগাছা বড় রজনীগন্ধার মালা বেছানো। নিরুপমা যে কোথায় দাঁড়িয়ে আছেন মনে করতে পারেন না, বুঝতে পারেন না বেঁচেই আছেন কিনা। মৃত্যুর পরেই বোধ করি এরকম একটা আত্মবিস্মৃতি আসে। তবে একটা কথা বুঝতে পারলেন, ও এই জন্যই ছেলে দুটি তাকে বারবার প্রশ্ন করছিল অনন্তর কোনো ফটো আছে কি না। থাকলে ওই চৌকির উপর বসিয়ে দিত সেই ফটো। ওই বড় মালাটা বোধহয় অনন্তর ফটোতেই পরিয়ে দিত। অনন্ত মারা যাবার পর কিছুদিন পর্যন্ত তার একটা ফটো নেই বলে বড় আক্ষেপ হয়েছিল নিরুপমার। কিন্তু আজ যেমন যন্ত্রণার মতো একটা অনুভূতি হচ্ছে, এমন হয়নি কোনোদিন। বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠছে। পেছন থেকে মারুজ্জেগিন্নি সকৌতূহলে চুপি চুপি বললেন, শরত মেজবউ, আমি একটু দেখি। চমকে তাকিয়ে তাড়াতাড়ি সরে এলেন নিরুপমা। সচেতন হয়ে গেলেন। বাড়ুজ্জেগিন্নির পেছনে পাড়ার আরও কয়েকটি মহিলা উঁকিঝুঁকি মারতে থাকেন। সুবালা গয়লানি এদিকে পাত্তা না পেয়ে ঘুরে বাইরের দরজা চেপে দাঁড়িয়েছে। তার অত আব্রু নেই। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ একসময় নিচু হয়ে কি যেন একটা কুড়িয়ে আঁচলে ঢাকা দিয়ে নিয়ে সরে পড়ল সুবালা। চোখটা অন্ধকারে চকচক করছে। কড়া আলোয় পালিশে ঝলসানো কজোড়া জুতো পরে রয়েছিল অনেক বাজে জুতার অরণ্যে। একজোড়া জুতো ঠিক শম্ভুর পায়ের যুগ্যি। ঘরের মধ্যে তখন মধ্যবয়সী একটি ভদ্রলোক শান্ত গলায় বলে চলেছেন, আজ তার মরদেহ আমাদের মধ্যে নেই, কিন্তু তার স্বল্পায়ু জীবনের মধ্যেও যে সম্পদ তিনি রেখে গেছেন, বাংলাদেশ যাতে চিরঋণী থাকবে। কে একজন নিচু গলায় বলল, ছবি নেই? উত্তরটাও শোনা গেল একটা ব্যঙ্গ হাস্যের জালের মধ্য দিয়ে, না, ছবি টবি নেই।
তাহলে আর বাংলাদেশ বলেছে কেন? শান্ত কণ্ঠ বলে চলেছে, তরুণ কবি অনন্ত বাগজির কবিতা স্বপ্নের নয়, ভাবের নয়, বোধের। এর ক্রিয়া হয় মস্তিষ্কের মধ্যে। অনন্ত বাগচির জীবন দর্শন ছিল সম্পূর্ণ স্বকীয়। রবীন্দ্রোত্তর যুগে যেসব কবি রবীন্দ্রানুগ পন্থা পরিত্যাগ করে আপন পথ সৃষ্টি করে নিয়েছিলেন বা নিয়েছেন, কবি অনন্ত বাগচি তাদের মধ্যে। অনন্ত নামটা বারবার সচেতন করে তুলছে। স্থির হয়ে শুনবার চেষ্টা করছেন নিরুপমা এরা কি বলছে। কিন্তু ওরা কি বাংলা কথা বলছেন? এক বর্ণও বোঝা যাচ্ছে না কেন তবে? অনন্তর নামটা ছাড়া আর কোনো কথাটাই যেন ঠিক বাংলা নয়। বাড়ুজ্যে-গিন্নি জিভে একটা শব্দ করে বলেন, আহা, মরে যাই। যেমন পোড়া কপাল মেজ বউয়ের, তাই এমন ছেলেকে বিসর্জন দিয়ে বসে আছে। কি গুণী ছেলে ছিল, কি বা বয়স হয়েছিল, তবু নাকি দুখানা কেতাব লিখে রেখে গেছে। একখানা আমার নিবারণকে দিয়েছিল সেবার। আহা, তখন কি অত জানি? নিরুপমারও মনে পড়ল দুবার দুখানা হলদে কাগজের মলার দেয়া খান কতক কাগজের সমষ্টি অনন্ত তার হাতে এনে দিয়েছিল কলকাতার কলেজে পড়ার সময়। বলেছিল তার নিজের লেখা। নিরুপমা পড়তে গিয়ে পড়তে পারেননি, ছাই লেগেছিল। বরং ছেলেকে ধমক দিয়েছিলেন পড়ার সময় বাজে কাজ করাতে। ধমক খেয়ে হাসত ছেলেটা। সে বই পড়ে ওরা এত সব বলছে, নাকি নিরুপমার অজ্ঞাতসারে অসম্ভব কিছু, অদ্ভুত কিছু করে রেখেছিল অনন্ত। আজ সেটা প্রকাশ পেয়ে গেছে, তাই এরা তো অবাক হচ্ছে। শান্ত কণ্ঠ নির্বাক হয়ে গেছে। সভার সকলে মাথা নিচু করে যেন ভাব সমাধিতে বসে। শুধু একটি ছেলে চৌকিতে রাখা একখানা হলদে মলাটের চটি বই মালার তলা থেকে টেনে নিয়ে চোখের সামনে খুলে ধরে কতগুলো শব্দ উচ্চারণ করে যাচ্ছে। সংগ্রাম, রক্তক্ষয়, নৈরাশ্য, অপমৃত্যু, এমনই সব শব্দ। আলাদা আলাদা করে মানে বোঝা যায়, একসঙ্গে বলে গেলেই সব কেমন ঘুলিয়ে যায়। বইটা এ হাত ও হাত হচ্ছে। একটির পর একটি ছেলে একটু একটু করে পড়ছে, আবার কথা বলাবলি করছে। থিয়েটারের দর্শকের মতো নিষ্পলক হয়ে দেখছেন আর শুনে যাচ্ছেন নিরুপমা। বাড়ুজ্যে-গিন্নি চলে গেলেন। কাজ কামাই করে কে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এবারে জানলা অধিকার করেছেন যোগিনী ঠাকুরঝি। সুবালা ঘুরে এসেছে। নিজস্ব ধারণায় ফিসফিস করে প্রশ্ন করল, এরা সব কারা দিদি? যোগিনীর উত্তর আরো চুপি চুপি, থাম, গলাবাজি করিস নে, এরা সব অনন্তর বন্ধু। অনন্তর বন্ধু? নিরুপমার মনে হয় কে যেন থেকে থেকে তার চৈতন্যের উপর হাতুড়ি পিটিয়ে চলেছে। অনন্তর বন্ধু এরা? এইসব চকচকে ছেলেরা? এত ভালো ভালো বন্ধু ছিল অনন্তর? একদিনের একটা কথা হঠাৎ মনে পড়ে গেল নিরুপমার। কে জানে কেন কতদিনের কত কথার মধ্যে সেই ছবিটাই চোখে ভেসে উঠল। সাবুর বাটিটা নামিয়ে রেখে বিকৃত মুখে বলেছিল অনন্ত, এখানের বাজারে কি একটা কমলা লেবুও পাওয়া যায় না মা? যায় কি যায় না নিরুপমাই বা জানবেন কোত্থেকে। অনুগতর মধ্যে সুবালা, শম্ভুটা তখন বালক মাত্র। পাড়ার একে ওকে দিয়ে যা হয় কিছু আনিয়ে নিয়ে দিন চালানো। তাছাড়া কমলা লেবু, ডালিম, আঙুর, আপেলের ফরমাস করবেন কি দিয়ে? কানাকড়ি নিয়ে যার খেলা। হঠাৎ শম্ভুটা ছুটে এলো। ভামুন মা, তোমাকে ডাকতেছে ওনারা। আমাকে? নিরুপমা অবিশ্বাসের দৃষ্টিতে তাকান। হ্যাঁ গো, তোমাকে। ফটক তুলবে নাকি? চলো না তুমি। নিরুপমা তবু যেতে চান না, কিন্তু শেষ পর্যন্ত অশোক ছেলেটি এসে পাকড়াও করে নিয়ে গেল। ক্যামেরা এনেছে ওরা। অনুষ্ঠানের ত্রুটি নেই কিছু। আড়ষ্ট জড়সড় নিরুপমাকে চৌকির পেছন দিকটায় কোনো রকমে বসিয়ে রেখে গুছিয়ে গাছিয়ে বাবু হয়ে বসল সবাই। বিদ্যুতের মতো এক চমক আলো ঝলসে উঠল সকলের মুখের উপর। নিরুপমার মুখেও পড়ল। ঠিক কালকের কাগজেই না হোক, দুদিন পরের তারিখে নিশ্চয়ই বার হবে। কবির জন্মভিটায় কবি জননী সহ অনুরক্ত মণ্ডলী। ডান পার্শ্বে শ্রী নিহার চাকলাদার ও বামে শ্রী মৃণাল কুসুম বন্দ্যোপাধ্যায়কে দেখা যাইতেছে।
আড়ষ্ট হয়েই উঠে এলেন নিরুপমা। তারপরই একটা গোলমাল কানে এলো, জুতো, কার নাকি জুতো হারিয়েছে। ঠিক কত রাত্রে যে শুতে এলেন নিরুপমা বুঝতে পারেন না। ওরা যেন গভীর রাত্রির স্তব্ধতাটা নামিয়ে রেখে চলে গেছে। ওরা যা কিছু এনেছিল সব গুছিয়ে নিয়ে গেছে। সিল্কের শাড়ি, শতরঞ্চ, ধোয়া চাদর, পাঞ্চ লাইট, ফুলের তোড়াগুলো তুলে দিয়েছে এমএলের গাড়িতে। মালা গাছটা কে একজন হাতে জড়িয়ে নিয়েছিল। নিরন্ধ্র অন্ধকার ঘরে শুধু ফুলের গন্ধটা যেন একটা অশরীরী আত্মার মতো ভেসে বেড়াচ্ছে। সারা উঠানে আগাছা গজিয়ে আছে। ভাঙা ঘরে বেশ খানিকটা জঙ্গল। কোনোখান থেকে এক ছিটে আলো আসবার আশা নেই। এই ঘরে যে কিছুক্ষণ আগে আলোর সমারোহ গেছে সে আর বিশ্বাস হচ্ছে না। দীর্ঘকাল এই বাড়িতে একা কাটিয়েছেন নিরুপমা, কোনোদিন ভয় করেনি। আজ যেন ভয়ের মতো একটা অস্বস্তি পেয়ে বসেছে। ঘুম আসছে না কিছুতেই। ফুলের গন্ধ এত অস্বস্তিকর, কিন্তু তাছাড়া ঘুম না হবার তো আর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না নিরুপমা। অন্ধকারের মধ্যেও তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ফেলে ঘরের শূন্যতাটা অনুভব করতে চেষ্টা করলেন। দেখা যাচ্ছে না কিছু, তবু শূন্যতার অনুভূতি ধরা পড়েছে। সেই বিরাট পর্বতের বোঝা আবার ঘরে তুলতে হবে। শম্ভুকে বলতেও লজ্জা করবে, কিন্তু নিরুপমার নিজের সাধ্যের অতীত যে। ভোরবেলা যখন ঘুঁটে দিতে যাবেন সুবালার বাড়ি, বলে আসবেন শম্ভুকে, এই মাদুরটা আর বালিশটা ছাড়া যে কোনো জিনিসেই যে আর কোনো দরকার নেই নিরুপমার, ভবিষ্যতে কোনোদিন দরকার হবে না, সে কথা মনে পড়ে না। বরং মনে হতে থাকে খালি ঘরটা খাঁ খাঁ করছে বলেই হয়তো গাটা এমন ছমছম করছে। বারবার উঠে জানলা খুলে খুলে দেখতে থাকেন নিরুপমা ভোর হয়েছে কিনা। আজকের রাতটা কি বেশি বড়? আজকের অন্ধকারটাই বা এত গাঢ় কেন? গল্পকথনময় কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা অবোধ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।